যাই, হ্যাঁ। This meeting is being recorded. ওকে, আমরা যেহেতু রাত অনেক হয়ে গেছে, তো আমরা যে আজকের আলোচনা দুইটা জিনিস, একটি হলো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আর হচ্ছে আমাদের কয়েকটা এসে অলরেডি আপনাদেরকে আমি সফট কপিটা দিয়েছি, এটা অবশ্যই আপনারা পেয়েছেন আশা করি। যে কয়টা, কারণ এসের তো আসলে অভাব নাই, তো যে কয়টা মনে হয়েছে যে ব্যাংকিং রিলেটেড বা আমাদের সঙ্গে রিলেটেড যায়, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই, ওটা আমরা যখন কথা বলবো ওইখানে যাব। আর এই কন্টাক্ট অ্যাক্টের যে শীটটা আমি আপনাদেরকে গত পরশুদিন মনে দিয়েছিলাম, সেই শীটটার মধ্যে এই মানে প্রথম যে পার্টটা, এই পার্টটা আমি চিন্তা করলাম যে একটা সামারি, অর্থাৎ কয়টা ধারা আছে এবং ধারাগুলো কি কি রিলেটেড, এই সেকশনগুলো নিয়ে একটু একটু কথা বলা দরকার। এই জন্য আমি আজকে সন্ধ্যার পরে এসে এটা রেডি করছি। এখানে একটা জিনিস জিনিস লক্ষণীয় আপনারা দেখবেন, এই এই যে ছয়টা পার্ট আছে, আমরা আরো ক্ষুদ্র ক্ষুদ্র পাঠ করতে গেলে আরো অনেকগুলো পাঠ হবে, মানে মোটা দাগে এই বিষয়গুলো কন্টাক্ট একটা অন্তর্ভুক্ত। এর মধ্যে যে জিনিসটা বলার জন্য মূলত এই শীটটা করা, সেটা হচ্ছে আপনারা দেখেন 2 নাম্বার, সেলস অফ গুডস, সেকশন 76 থেকে 130, সরি 123, আর একদম লাস্টে 6 নাম্বার, সেকশন 239 থেকে 266। এই দুইটা পার্ট, সেলস অফ গুডস, 1930 সালে এই কন্ট্রাক্ট অ্যাক্টের ভিতরে যে অংশটা ছিল সেই অংশটা বিলুপ্ত হয়ে এটা আলাদা একটা আইনে রূপান্তর হয়ে গেছে। সেটার নামই হয়েছে সেলস অফ গুডস অ্যাক্ট 1930। বাবা আরবি হচ্ছে বাংলা যেমন আরবি ওকে, কি? বাংলা তারপরের যে অংশটা সেটা হ্যাঁ, হচ্ছে লাস্ট আমার মনে পার্টনারশিপ, 239 থেকে 266। আপনারা জানেন যে 1932 সালে এই পার্টনারশিপ অ্যাক্ট নামে আর আলাদা একটা আইনি হয়ে গেছে, সেটা আইনটার নামে হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট। সো এই দুইটা পার্ট এখান থেকে বিলুপ্ত হয়ে তারা স্বতন্ত্র আইনে রূপান্তর হয়েছে। অর্থাৎ কন্ট্রাক্ট একটা এখন যা আছে আছে তার চাইতে অনেক বড় ছিল, এর থেকে বড় দুইটা অংশ হয়ে এটার আলাদা স্বতন্ত্র আইন হিসেবে তারা স্বতন্ত্র রূপ ধারণ করছে। এই বিষয়টা জানানোর জন্য আমি এই স্লাইডটা করা, কারণ এখান থেকে, কারণ যেহেতু এমসিকিউ, এখানে অনেক কিছু হয়তো বা অনেক ঘুরিয়ে পিছিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারে। তো আমরা এখন মূল শীটটাতে চলে যাই, সেটা হচ্ছে কোথায় আছে আমি একটু দেখি। এই শীটটা গতকালকে আমি আপনাদের সবাইকে দিয়েছি। এই শীটটাকে যদি মোটা দাগে আলোচনা করি, এই মোটা দাগের আলোচনা করতে গেলে তার দুইটা অংশ, যেমন জেনারেল প্রিন্সিপাল অফ দ্য ল অফ কন্ট্রাক্ট আর হচ্ছে স্পেশাল টাইপস অফ কন্ট্রাক্ট। এই স্পেশাল জেনারেলে কি আছে, দিস সেকশন এস্টাবলিশ ইন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কন্ট্রাক্ট ইনফরমেশন, ভ্যালিডিটি, এনফোর্সেবিলিটি এন্ড ডিসচার্জ। অর্থাৎ এই মানে লটাকে তারা আবার দুইটা ভাগে ভাগ করছে। জেনারেলি কি কি পার্ট আছে, প্রিন্সিপাল কন্ট্রাক্ট ইনফরমেশন, বিভিন্ন কন্ট্রাক্ট, তারপরে প্রপোজ, অফার, অ্যাকসেপ্টেন্স, এগুলো ভ্যালিডিটি, এনফোর্সেবিলিটি, এইগুলো। আর এর বাহিরে স্পেশালি যেটা স্পেশাল অংশটা, ওই একটু আগে যেটা ছিল ইনডেমনিটি, বেল, কন্ট্রাক্ট, তারপরে এজেন্সি গ্যারান্টি, বেলম্যান, প্লেস এজেন্সি, এগুলো হচ্ছে স্পেশালের অংশ। আমরা মূলত এই স্পেশাল প্রিন্সিপাল, এটা আসলে কোনো আলোচনার ইস্যু না। আমাদের আলোচনার ইস্যু হচ্ছে এখান থেকে দেখেন, এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, অর্থাৎ একটা কন্ট্রাক্ট কখন ভ্যালিড হয়, কখন একটা কোন কোন উপাদানগুলো না থাকলে এই কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যাবে। এইটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এই কন্ট্রাক্ট অ্যাক্টের জন্য। তাহলে দেখেন, প্রথমে বলা আছে অফার এবং অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ দুইটা পক্ষ থাকবে, একজনে অফার করবে একজনে অ্যাকসেপ্ট করবে। এটা না হইলে একটা মানে কন্ট্রাক্ট ভ্যালিড হবে না। তারপরে কি থাকতে হবে, লফুল কনসিডারেশন, অর্থাৎ আইনগত কোন একটা কনসিডারেশন থাকতে হবে এই কন্ট্রাক্টের মধ্যে, দুইজনের মধ্যে, না হলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তারপরে বলছে কি, ক্যাপাসিটি অফ পার্টিস, তার মানে কি, তাহলে আপনি আমি যদি একটা কন্ট্রাক্ট করি, সেটা আপনার কি কোনো ক্যাপাসিটি নাই? ক্যাপাসিটির জন্য যে জিনিসটার দরকার সেটা হলো সুস্থ মস্তিষ্ক, এবং তার এইজও, মানে কোনো শিশুর সঙ্গে কন্ট্যাক্ট করা যাবে না, মানে 18 বছরের। আমাদের দেশে যেহেতু 18 বছর শিশু, তাহলে 18 বছরের উপরে হইতে হবে। কোনো দেশে যদি এটা 16 ইয়ার্স হয়, তাহলে ওই দেশে 16 ইয়ার্স হইতে হবে।
তারপর বলছে ফ্রি কনসেন্ট, এগ্রিমেন্ট মাস্ট বি ফ্রি ফ্রম কোয়েশন, ফ্রড, নো স্যার। মিসরিপ্রেজেন্টেশন অ্যান্ড আনডু ইনফ্লুয়েন্স। অর্থাৎ আপনার দুইটা পার্টির মধ্যে যে এগ্রিমেন্টটা হবে সেটার মধ্যে কোনো ফ্রড থাকতে পারবে না, কোনো আপনার কি বলে আহ, জোর জবরদস্তি করা, যেটাকে বাধ্য করা, এরকম থাকতে পারবে না, কোনো মিস ইনফরমেশন থাকতে পারবে না, তাহলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। তারপরে বলছে যে লফুল অবজেক্ট, অর্থাৎ আপনার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা অবশ্যই লফুল হইতে হবে, আইনগত বৈধ হইতে হবে। যেমন দ্য পারপাস অফ দ্য কন্ট্রাক্ট মাস্ট বি লিগেল, যে কন্ট্রাক্টটা করবেন যে সেই কন্ট্রাক্টটা অবশ্যই যেন মানে লফুল হয়, লিগেল হয়। এখন আপনি আমার সাথে বললেন যে আমি আপনাকে একটা অস্ত্র দিব কিংবা তিনটা অস্ত্র দিব, তিনটা আর্মস দিব, এইটা কিন্তু আসলে লিগেলি কোনো কন্ট্রাক্ট না। তারপরে বলছে কি পসিবিলিটি অফ পারফরমেন্স, দ্য কন্ট্রাক্ট মাস্ট বি ক্যাপাবল অফ বিগ পারফর্ম, অর্থাৎ যে কন্ট্রাক্টটা আপনি করবেন সেটা অবশ্যই যেন মানে মানে যে সময়ের জন্য করবেন, যে পরিবেশের জন্য, যে পরিস্থিতির জন্য করবেন, তখন যেন সেটা পারফর্মেবল হয়, ঠিক আছে, উপস্থাপনের উপযুক্ত হয়। তারপর কি বলছে ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা কন্ট্রাক্ট কখন শেষ হয়। এতক্ষণ আমরা যে পার্টটা পড়লাম, আমি আবারও বলতেছি, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, যে ভ্যালিড কন্ট্রাক্টের এলিমেন্টস গুলো কি কি। তারপর হচ্ছে একটা ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, একটা রিমন কন্ট্রাক্ট। রিমন ভাই, ইয়েস, বলেন। এই যে একটু ইন্টারাপ্ট করি, এটা হচ্ছে কি এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট। এখানে এতগুলো মানে মনে রাখতে হবে, মানে ইম্পর্টেন্ট কোন দুই তিনটা? না, এখানে দেখেন, এখানে পয়েন্ট আছে কয়টা, ছয়টা। হ্যাঁ, ছয়টার জায়গায় ধরেন আপনার নাম্বার যদি আছে হ্যাঁ, 5, তো 5 নাম্বার আসলে কিন্তু এখানে ছয়টা মনে না রাখতে পারলো, চারটা পয়েন্ট অ্যাটলিস্ট কিন্তু আপনাকে লিখতেই হবে। তবে হ্যাঁ, আরেকটা আরেকটা চালাকি করতে পারেন, যে ভ্যালিড কন্ট্রাক্টের যদি শুধু ছয়টা যে যে মূল যে পয়েন্টগুলো বা অফার, অ্যাকসেপ্টেন্স, লফুল কনসিডারেশন, এই যে পয়েন্টগুলো শুধু মনে রাখলেও কিন্তু হবে, ঠিক আছে। তাও যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু একটা ভালো নাম্বার আমরা আশা করতে পারি। আর মনে রাখতে যে যদি এখন 6টার জায়গায় আপনার পরীক্ষা কেন্দ্রে 4টা মনে হলে আপনি 4টাই লিখে দেন, কয়টা মনে রাখতে হবে এটা তো আসলে বাধ্যবাধকতা নাই। তবে যতটুকু মনে রাখতে পারেন ততটুকুই ভালো। তারপর হচ্ছে ডিসচার্জ হবে কন্ট্রাক্ট, অর্থাৎ একটা কন্ট্রাক্ট কখন ডিসচার্জ হয় বা শেষ হয়। এ কন্ট্রাক্ট ক্যান বি টার্মিনেটেড বাই পারফরমেন্স, এগ্রিমেন্ট, ইম্পসিবিলিটি, ল্যাপসেস অফ টাইম অর ব্রিচ। অর্থাৎ কি কি কারণে একটা কন্ট্রাক্ট ইয়া হয়ে যেতে পারে, অর্থাৎ কন্ট্রাক্টটা নষ্ট হয়ে যেতে পারে, ডিসচার্জ হয়ে যেতে পারে। কি কি বলছে, অর্থাৎ আপনার এই যে বললাম যে এই কন্ট্রাক্ট লাস্ট যে কথাটা ছিল দেখেন, পসিবিলিটি অফ পারফর্ম, বিগ পারফর্ম, অর্থাৎ এই যে উদ্দেশ্যে কন্ট্রাক্টে হওয়ার কথা ছিল, যে কাজগুলো করার কথা ছিল, সেটাই যদি আপনি ধরেন একটা প্রোডাক্ট আমি আগামী 30 দিনের ভিতরে আপনি আমাকে ডেলিভারি দেওয়ার কথা, তো সেটা 30 দিনের ভিতরে আমাকে ধরেন ইনস্টলমেন্টে দেওয়ার কথা, 3 তারিখে একটা, 10 তারিখে একটা, 15 তারিখে একটা, 20 তারিখে একটা। কিন্তু দেখা গেছে 20 তারিখ চলে গেলে আপনি আমাকে একটা ইনস্টলমেন্ট দেয় না, তার তার মানে একটা ইনস্টলমেন্ট আপনি আমাকে দেন নাই। তাহলে আমি কিন্তু আপনার পারফরমেন্স দেখেই বুঝতে পারবো যে আসলে এই কন্ট্রাক্টটা আপনি আসলে বাস্তবায়িত করতে পারবেন কি না। তো সেই ক্ষেত্রে অর্থাৎ সেই আপনার পারফরমেন্সের যে কারণে যেটা টার্মিনেটেড হইতে পারে, আমরা এগ্রিমেন্ট করেও আপনার কোনো একটা কন্ট্রাক্টের মাঝখানে নির্দিষ্ট সময়ের পরে আমরা এটাকে বাতিল করতে পারি। ইম্পসিবিলিটি, কোনো কারণে যদি এমন পরিবেশ পরিস্থিতি অবস্থা হয় যেখানে এটাকে বাস্তবায়িত করা কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল, সেখানেও এটা হইতে পারে। ল্যাপসেস অফ টাইম অর ব্রিচ, অর্থাৎ যে কোনো কারণে এই পয়েন্টগুলোর কারণে কি হইতে পারে, একটা কন্ট্রাক্ট ডিসচার্জ হইতে পারে। তাহলে এখানে কিন্তু ছোট ছোট কয়েকটা পয়েন্ট, অর্থাৎ ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, এখানে কিন্তু এখান থেকে মাল্টিপল চয়েস আসতে পারে, যে এই পয়েন্টগুলো থেকে যে কোন পয়েন্টগুলোর কারণে একটা কন্ট্রাক্ট ডিসচার্জ হইতে পারে। তারপরে বলা আছে যে রেমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্ট ইয়া হইলে, ব্রিচ হইলে তার রেমিডি গুলো কি কি। If a party fails to perform its obligation, the aggrieved party may seek, কি কি রেমেডি হতে পারে, কম্পেনসেশন ফর লস এন্ড ড্যামেজ, অর্থাৎ যে কোনো একজন পার্টিকে লস অথবা ড্যামেজটাকে কম্পেনসেশন করা লাগতে পারে। স্পেসিফিক পারফরমেন্স মানে কোর্ট পর্যন্ত যাওয়া লাগতে পারে, ইনফোর্স মানে লিগেল এনফোর্সমেন্টে যাওয়া লাগতে পারে। তারপরে
ইনজাংশন ইনজাংশন প্রিভেন্টিং ফার্দার ব্রিচ, তারপরে আছে। ওকে, তাহলে এখানে কি বলছে, রেমেডি হচ্ছে এই তিনটা। আর আমাদের আমি আবার আবার এখানে চলে যাচ্ছি, এই পাঁচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আর ডিসচার্জের পয়েন্ট গুলো। এরপর আমরা চলে যাব কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এই যে ডেফিনেশন অফ কন্ট্যাক্ট। এখানে কিন্তু আমরা ডেফিনেশনটা দেই নাই, কারণ ডেফিনেশনটা এখানে একটু বড় আকারে দেওয়া। এখানে ডেফিনেশনটা অনেক সুন্দরভাবে আছে, এই জন্য আমরা এখানে চলে আসলাম ডেফিনেশনের জন্য। ডেফিনেশনটা দেখেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। কন্ট্রাক্ট যদি মানে কন্ট্রাক্টের ডেফিনেশন আসে, কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। এতটুকু যদি বলেন তাহলে কিন্তু আপনার সংজ্ঞাটা হয়ে গেল। তার পরবর্তীতে লাইনটা যদি আপনি লিখতে পারেন, ইট কনসিস্টস অফ এগ্রিমেন্ট লিগেল এনফোর্সেবিলিটি, অর্থাৎ এই যে কথাটা এখানে লিখছে কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, এই কথাটাই কিন্তু মূলত এখানে আবার এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত এই কথাটা সে উল্লেখ করে দিছে, ভেঙে দিছে। কি কি আছে, একটা এগ্রিমেন্ট আছে, তারপরে লিগেল ইনফোর্সেবল আছে, ইনফোর্সেবিলিটি আছে। এই যে এগ্রিমেন্টটা কিভাবে হয়, এই যে দুইটা পক্ষ, অফার এবং অ্যাকসেপ্টেন্স। তো সো এই সংজ্ঞাটা কিন্তু আমরা একেবারে এখনই আমার ধারণা সবার মুখস্থ হয়ে গেছে। কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। এই এগ্রিমেন্টটা যদি ল দ্বারা এনফোর্সেবল না হয়, তাহলে কিন্তু আবার কন্ট্রাক্ট হবে না। এই জন্যই এখানে যে পয়েন্টগুলো ছিল, এই যে এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, এখানে যে অফার অ্যাকসেপ্টেন্স ছিল, লফুল কনসিডারেশন ছিল। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি, কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল। তারপরে দেখেন এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, এটা আর আমি বলবো না, কারণ এটা অলরেডি আমরা ওখানে আলোচনা হয়ে গেছে, এখানে সেকশন ওয়াইজ দেওয়া আছে, ওখানে আলোচনা যেহেতু আমি করে ফেলছি। এখানে এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপস অফ কন্ট্রাক্ট। টাইপস অফ কন্ট্রাক্টটা কি, সেটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ইলিগেল কন্ট্রাক্ট, আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। তাইলে কন্ট্রাক্ট কাকে বলে, কন্ট্রাক্টের এলিমেন্টস গুলো কি, টাইপস অফ কন্ট্রাক্ট, এই তিনটা কোশ্চেন ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে কন্ট্রাক্টের ডেফিনেশন, এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, টাইপস অফ কন্ট্রাক্ট। মানে ওখানে যেমন এলিমেন্টস অফ কন্ট্রাক্টের 6টা পয়েন্ট ছিল, এখানে টাইপস অফ পয়েন্ট কন্ট্রাক্ট কিন্তু 5টা আছে। এখানে 5টার জায়গায় যদি আমি 4টা লিখি কোনো সমস্যা নাই, আমি সব 5টাই লিখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে কোনো না কোনো ভাবে যেন আমাদেরকে না আটকাতে পারে। তারপর বলছে যে পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এই সেকশন এত থেকে এই অনুযায়ী কন্ট্রাক্টের পারফরমেন্স বলতে কি বোঝায়, কন্ট্রাক্ট মাস্ট বি পারফরমেন্স এগ্রিড, অর্থাৎ কন্ট্রাক্ট দুইজনের মধ্যে যে এগ্রিড রেশিও বা যে এগ্রিমেন্টটা হয়েছিল, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কন্ট্রাক্টটা পারফর্ম করতে হবে। ইফ দ্য প্রমিজর ফেলস, লিগেল অ্যাকশন ক্যান বি টেকেন, অর্থাৎ যদি কোনো যিনি অফার কিংবা যিনি প্রমিস করে, সেই প্রমিজর যদি কোনো কারণে ফেল হয়, সেই ক্ষেত্রে কিন্তু সে তার বিরুদ্ধে লিগেল অ্যাকশন নেওয়া যেতে পারে। তারপর ডিসচার্জ অফ কন্ট্রাক্টটা ওখানের মতো করে এখানে আরো একটু সুন্দরভাবে দেওয়া আছে, সো এটাও আমি আর কথা বললাম না। ব্রিচ অফ কন্ট্রাক্ট ওখানে মতো করে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, সুন্দর করে আরো সুন্দরভাবে দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পেশাল কন্ট্রাক্ট কনভার্টেড কভার্ড ইন দ্য অ্যাক্ট, অর্থাৎ এই আমরা একটু আগে যে কন্ট্রাক্টের টাইপস গুলো পড়ছি, সেগুলো বাদেও কিছু স্পেশাল টাইপস কন্ট্রাক্ট আমরা দেখতে পাই আমাদের ব্যাংকিং সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে। এইগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। ইনডেমনিটিটা কি, সেটা হচ্ছে ওয়ান পার্টি প্রমিসেস টু কম্পেনসেট ফর লস, অর্থাৎ ইনডেমনিটিটা হচ্ছে কি, একজন প্রমিস করবে যে সেই লসটার কারণে কোনো এগ্রিমেন্টে বা কোনো কন্ট্রাক্টে যখন লস হয়, সেই লসটা সে কম্পেনসেট করবে। এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। তারপরে হইল কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, থার্ড পার্টি এনশিওর ডেপ্ট রিপেমেন্ট, অর্থাৎ কোন একটা এমন যদি কন্ট্রাক্ট হয় যে আমি ধরেন ব্যাংক থেকে একটা লোন নিলাম, সেই লোনটা আমি যদি ফেল করি, তাহলে আজিজ ভাই গ্যারান্টর হিসেবে সে থার্ড পার্টি হিসেবে সে আমাকে গ্যারান্টর দিল ওই প্রতিষ্ঠানকে, যে উনি যদি লোনটা হয় তাহলে সেই লোনটা আমি পে করব। এটা হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারান্টি।
তারপরে কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট, এগুলো কিন্তু এক্সাম্পল আসতে পারে, মানে এগুলো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অবজেক্টিভের জন্য, এমসিকিউর জন্য। কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট, বেইলমেন্টটা কি? টেম্পোরারি ট্রান্সফার অফ গুডস ফর এ পারপাস, যে কোনো কারণে কোনো মানে টেম্পোরারিলি সেই পারপাসটা মেক আপ করার জন্য যদি কোনো গুডস ট্রান্সফার করা হয় একজনের কাছে, একজন নাম থেকে আরেকজনের নামে, একজনের কাছ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনার আপনার স্বত্বাধিকার থেকে আমার স্বত্বাধিকারে, তখন সেটা হয় কন্ট্রাক্ট অফ বেইলমেন্ট। তারপর বলছে কন্ট্রাক্ট অফ প্লেস, সেই কন্ট্রাক্ট অফ প্লেসটা কি? গুডস আর কিপ অ্যাজ সিকিউরিটি ফর এ লোন, অর্থাৎ যখন কোনো আহ, মালামাল আপনার ব্যাংকের সিকিউরিটিতে রেখে, ব্যাংকের ইয়াতে রেখে যদি কোনো লোন ইস্যু করা হয়, তাহলে সেটাকে বলা হয় প্লেস। যেমন ধরেন আমরা ওই যে স্টক স্টোর, স্টোরে দেখা গেছে যে আপনার যে মালের গোডাউন থাকে সেটা ব্যাংকের ইয়াতে থাকে, সিকিউরিটি থাকে, ব্যাংকের দখলে থাকে। এখান থেকে যিনি লোন নেয় সে মালামাল নিয়ে নিয়ে প্রোডাকশন করে করে বিক্রি করে। এটা হচ্ছে মানে এই লোনটার জন্য সিকিউর থাকে ব্যাংকের জন্য, তারা সে জন্য এটা একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এজেন্সি, এ পার্সন অ্যাক্টস এন বিহাফ অফ অ্যানাদার, অর্থাৎ একজন পার্সন মানে পার্সন অ্যাক্ট অন বিহাফ অফ অ্যানাদার, একজন যখন আরেকজনের অ্যাবসেন্সে সেম কাজটা করে তখন এটাকে বলা হয় এজেন্সি। তারপরে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে, এবং এখানে যে পয়েন্টগুলো আমি এখানে নিয়ে আসছি প্রত্যেকটা পয়েন্ট আমরা একটু দেখবো এক্সাম্পল সহকারে। আশা করি যে এই এতক্ষণ কথা শোনার পরে অনেকের মনে যদি কোনো কোশ্চেনও থাকে, সেই কোশ্চেন গুলো আরো আনসারটা ইজি হয়ে যাবে। যেমন ধরেন একটু আগে আমরা পড়ছিলাম যে ডেফিনেশন অফ কন্ট্রাক্ট, কি পড়ছিলাম? যে কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট ইনফোর্সড বাই ল, এবং এটার মধ্যে কি কি থাকতে হবে? একটা এগ্রিমেন্ট থাকতে হবে, অফার এবং অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, এবং এটা ল দ্বারা ইনফোর্সিবিলিটি বাই ল থাকতে হবে। এই একটা এক্সাম্পলটা, এই সংজ্ঞাটার যদি একটা এক্সাম্পল আমরা দিই, সেই এক্সাম্পলটা কি দেখেন, এই যে এক্সাম্পলটা, হোয়েন এ কাস্টমার ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট দ্য ব্যাংক প্রোভাইডস টার্মস এন্ড কন্ডিশন, অর্থাৎ আপনি আমার ব্যাংকের জন্য একজন লোক অ্যাকাউন্ট ওপেন করতে আসে, আমরা কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশন মুখে এবং একটা ফর্ম ধরাই দিই। If the customer agrees and sign the account opening form, it becomes a contract. আপনি দেখেন যখন আমি আমাদের কাছে একজন কাস্টমার আসে, আমরা তাকে অফার করি, একটা ফর্ম দিই, সেখানে আমাদের মানে বিভিন্ন কন্ডিশন উল্লেখ থাকে, সেই কন্ডিশন গুলো ফুলফিল করেই কিন্তু কাস্টমার এগ্রি করে সাইন করে, তখন আমাদের মধ্যে একটা লফুল কন্ট্রাক্ট হয়ে থাকে, যেটাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলি। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, অফার এন্ড অ্যাকসেপ্টেন্সটা কি দেখেন, এক্সাম্পলটা বলি। এক কাস্টমার অ্যাপ্লাইজ ফর এ লোন, অর্থাৎ একটা কাস্টমার আমাকে লোন আমাকে চাইলো, অর্থাৎ অফার করলো, এন্ড ইফ দ্য ব্যাংক অ্যাপ্রুভস ইট, অর্থাৎ যদি আমরা অ্যাকসেপ্ট করি, অর্থাৎ কাস্টমার আমাকে অফার করলো যে আমি আমার 1 লক্ষ টাকা লাগবে, 10 লক্ষ টাকা লাগবে, কিংবা 1 কোটি টাকা লাগবে, আমরা যদি সেটা অ্যাপ্রুভ করি, অর্থাৎ অ্যাকসেপ্ট করি, তখন এই দুইজনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বাইন্ডিং, যে একটা একটা কন্ট্রাক্টের ফর্ম হয়, একটা কন্ট্রাক্ট একটা রূপ ধারণ করে। লফুল কনসিডারেশন, তাইলে এই যে কন্ট্রাক্ট বললাম যে দুইজনের মধ্যে এগ্রিড থাকতে হবে, লফুল কনসিডারেশন থাকতে হবে, আর অফারের বা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, এর মধ্যে লফুল কনসিডারেশনটা কি? লফুল কনসিডারেশন দেখেন, এ ব্যাংক অফার্স এ ফিক্সড ডিপোজিট স্কিম, আমরা অনেক সময় কাস্টমারকে কি অফার করি? ফিক্সড ডিপোজিটের বিভিন্ন স্কিম, এমটিডিআর অফার করি, মিলিয়নিয়ার স্কিম, ডাবল স্কিম, এই ধরনের অনেক অফার থাকে, 400 ডেজ, 100 ডেজের ফিক্সড ডিপোজিট স্কিম। এবং হয় কাস্টমার ডিপোজিট মানি, অর্থাৎ কাস্টমার কি করে এই অফারের এগেনস্টে সে মানিটা কনসিডারেশন নিয়ে আসে, এবং দ্য ব্যাংক পেজ ইন্টারেস্ট রিটার্ন, কাস্টমার যখন সেটা প্রফিট দিয়ে থাকে তখন এটা হচ্ছে একটা লফুল কনসিডারেশন। এই যে কাস্টমার আপনার ফিক্সড ডিপোজিটের কন্ডিশন দেখে সে কাস্টমার ডিপোজিট করলো, সে তার যে ক্যাশ টাকাটা ছিল সেটা কনসিডার করলো, এবং সেই কনসিডারের বিনিময়ে আমরা তাকে একটা কি দিলাম? প্রফিট দিলাম। এই যে কনসিডারেশন, সেটা হচ্ছে
লফুল কনসিডারেশন, সেটা অবশ্যই বৈধ কনসিডারেশন। কম্পিটেন্সি অফ পার্টিস, অর্থাৎ কম্পিটেন্সি অফ পার্টিস কন্ট্রাক্ট ইজ ভ্যালিড অনলি ইফ দ্য পার্টিস আর কম্পিটেন্ট, মিনিং দে আর সাউন্ড মাইন্ড। ওই যে এটা শুরুতেই বলছিলাম যে ওই যে একটা কন্ট্রাক্টের যে ভ্যালিড এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস এর মধ্যে একটা ছিল যে এই অবশ্যই একটা পার্টির মধ্যে সাউন্ড মাইন্ড হইতে হবে, সুস্থ মস্তিষ্ক হইতে হবে, মাইনর হওয়া যাবে না, এবং সে কোনোভাবে ডিসকোয়ালিফাইড হওয়া যাবে না, যেটা ল দ্বারা ডিসকোয়ালিফাইড। এখন এক্সাম্পলটা কি বলছে যে ইফ এ 16 ইয়ার্স, আমাদের দেশে হলো 18 ইয়ার্স, ইফ এ 16 ইয়ার্স ওল্ড অ্যাপ্লাইজ ফর এ লোন, অর্থাৎ একজন 16 বছরের ছেলে যদি মানে কেউ যদি ছেলে হোক মেয়ে হোক একটা লোনের আবেদন করে, তাহলে কিন্তু সেই কন্ট্রাক্ট ভয়েড কন্ট্রাক্ট। কেন সেটা ভয়েড কন্ট্রাক্ট? কারণ সে হচ্ছে মাইনর, লিগেলি সে নট কম্পিটেন্ট। ফ্রি কনসেন্ট, ফ্রি কনসেন্টটা কি? If a customer is misled into signing a loan agreement with hidden charges, they can claim that the contract is voidable due to misrepresentation. অর্থাৎ আমাদের চুক্তির মধ্যে, এগ্রিমেন্টের মধ্যে, কন্ট্রাক্টের মধ্যে এমন কিছু হিডেন করা যাবে না, গোপন করা যাবে না। ফ্রি কনসেন্ট মানে কোনো কিছুই যেন আমাদের অগোচরে যেন কোনো কিছু হওয়া যাবে না। যেমন ধরেন আমি একটা লোনের এগ্রিমেন্ট করলাম, এখন আমি এই কাস্টমারকে যে লোনটার জন্য সে আমার কাছে, যেমন ধরো আমাদের ক্রেডিট কার্ডে যেমন বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, সকল ফিজ এবং চার্জেস অবশ্যই দৃশ্যমান থাকতে হবে আমাদের ব্যাংকের ওয়েবসাইট গুলোতে। তার কারণ হচ্ছে এটার কারণে, অর্থাৎ কোনো ফি আপনার কাস্টমার থেকে হিডেন রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে আমাদের মধ্যে যে কন্ট্রাক্ট হবে সেটা হবে ভয়েডেবল কন্ট্রাক্ট, এবং সেটা অবশ্যই মানে আইনগত ভাবে তারা তারা আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে। তারপর বলছে ভয়েড এবং ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট ইজ ওয়ান দ্যাট ইজ নট লিগালি ইনফোর্সেবল, অর্থাৎ যে কন্ট্রাক্টটা লিগালি ইনফোর্সেবল না সেটা হচ্ছে ভয়েডেবল ভয়েড কন্ট্রাক্ট। while a voidable contract can be cancelled by one of the parties, অর্থাৎ যদি এবং এই ভয়েডেবল কন্ট্রাক্টটা যে কোনো একজন দ্বারা সেটা ক্যান্সেল করতে পারে। এক্সাম্পলটা কি দিছে দেখেন, ইফ এ কাস্টমার সাইন এ লোন এগ্রিমেন্ট আন্ডার ফোর্স ইট ইজ এ ভয়েডেবল, মানে হচ্ছে কোন একজন কাস্টমার যদি একটা এগ্রিমেন্ট করলো যে আমরা মানে ফোর্সফুলি, সেটা হচ্ছে ভয়েডেবল, মিনিং দ্যাট দ্য কাস্টমার ক্যান ক্যান্সেল ইট, অর্থাৎ কাস্টমার সেটা যে কোনো মুহূর্তেই ক্যান্সেল করতে পারে। তারপর বলছে কি পারফরমেন্স অফ কন্ট্রাক্ট পার্টিস, একটু আগে এই কথাটা ছিল, পার্টিস মাস্ট ফুলফিল দেয়ার কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, অর্থাৎ আমাদের মধ্যে যে কন্ট্রাক্ট গুলো হবে সেটা অবশ্যই মানে ফুলফিল হতে হবে। এবং ইফ ওয়ান পার্টি ফেলস দ্য আদার ক্যান সিক রেমিডিস, অর্থাৎ এক পক্ষ যদি সেই আমাদের সেই পারফরমেন্সটা মিস করে, ফেল করে, তাহলে আদার পার্টি সেটা তার সুবিধাটা সেই রেমিডিটা চাইতে পারে। এক্সাম্পলটা কি দিছে, কাস্টমার টেক্স এ লোন and agrees to pay monthly installment, অর্থাৎ আমি তাকে একটা লোন দিছি, মান্থলি সে ইনস্টলমেন্ট দিবে। যেমন আমরা যদি ধরি আমরা ক্রেডিট কার্ড দিছি, সে প্রতি মাসে তার বিলটা পে করবে। ইফ দ্য ডিফল্ট দ্য ব্যাংক ক্যান টেক লিগেল অ্যাকশন এবং সিজ কোলেটারাল, অর্থাৎ সে যদি কোনো কারণে আপনার এই ইনস্টলমেন্ট দিতে মিস করে, ব্যাংক তার বিরুদ্ধে লিগেল অ্যাকশনে যাইতে পারে, এবং সে যদি কোনো কোলেটারাল জমা দিয়ে থাকে তাহলে সেই কোলেটারাল আমরা সিজ করতে পারি। তারপর বলছে কি ব্রিজ 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 অফ কন্ট্রাক্ট এন্ড ড্যামেজেস। If a party breaches the contract, the other party is entitled to compensation for losses suffered, অর্থাৎ এক পার্টি যদি মানে যে যে কন্ট্রাক্ট থাকবে, কন্ট্রাক্টের যে এলিমেন্ট গুলো থাকবে, কন্ট্রাক্টের মধ্যে যে শর্তগুলো থাকবে সেটা ভঙ্গ করে, তাহলে আরেক পার্টি তার লসটা তার কাছ থেকে যে লসটা যে যে পরিমাণ লস সাফার করবে সেই লসটা সে কম্পেনসেশন দাবি করতে পারবে। কিরকম? এক্সাম্পলটা দেখেন, if a bank fails to provide promised banking service, failing to provide fixed deposit maturity payment, এই যে দেখেন সুন্দর একটা এক্সাম্পল আছে এখানে। অর্থাৎ কোন ব্যাংক আমরা যদি যেমন 400 400 মিলিয়নিয়ার যখন ম্যাচুরিটি হবে আমাদের পেমেন্টটা, সেই পেমেন্টটা যদি ফেল করে
তাহলে কাস্টমার কি করতে পারবে? ব্যাংকের বিরুদ্ধে তার এই মামলা করতে পারবে, এবং মামলা করলে সে সুবিধাটা পাবে, আইনগতভাবে সে সুবিধাটা পাবে। তারপর আরো কিছু জিনিস এখানে বলা আছে স্পেশালি, যেমন ধরেন এজেন্সি। এজেন্সিটা কি? এজেন্সি হচ্ছে ব্যাংক often acts as an agent for its customers, managing transaction on their behalf. An agent is authorized to act for the principal customer bank in financial dealings. এক্সাম্পলটা কি দিয়েছেন? এজেন্টটা কি? এ ব্যাংক অ্যাজ অ্যান এজেন্ট হোয়েন কালেক্টিং চেকস। অর্থাৎ আমরা ব্যাংক অনেক সময় কি করি, কাস্টমারের এজেন্ট হয়ে তাদের অনেক কাজ করে থাকি। কিরকম? কাস্টমার যখন আমাদেরকে একটা চেক জমা দেয়, বিভিন্ন আহ, আপনার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে থাকে বিভিন্ন লোন রিকভারির জন্য, আমরা কিন্তু কাস্টমার হয়ে চেকটা কালেকশন করে তার অ্যাকাউন্টে দিয়ে থাকি, কিংবা তার নির্ধারিত অন্য কারো অ্যাকাউন্টে দিয়ে থাকি, কিংবা তার নির্ধারিত কোনো লোনের যদি ইনস্টলমেন্ট থাকে সেটাও আমরা পে করে থাকি। অর্থাৎ এই সংক্রান্তে কিন্তু বলছিলাম যে যখন একজন আরেকজনের হয়ে কাজ করে, ঠিক আছে, তখন এটাকে বলা হয় এজেন্ট। বেলম্যান অ্যান্ড প্লেস। বেলম্যানটা কি? হোয়েন ওয়ান পার্টি বেইলর ডেলিভার্স গুডস টু অ্যানাদার বেইলি ফর এ স্পেসিফিক পারপাস আন্ডার এন এগ্রিমেন্ট। অর্থাৎ বেলম্যান হচ্ছে যখন একজন পার্টি এগ্রিমেন্ট অনুযায়ী আরেকজন পার্টিকে গুডস প্রোভাইড করে, তখন কোনো একটা স্পেসিফিক পারপাসে, তো তাদের মধ্যে যে এগ্রিমেন্ট হয়ে থাকে সেই এগ্রিমেন্টের আন্ডারে সেটা হলো বেইলম্যান। প্লেস কি? প্লেস হচ্ছে, এটা একটু আগে আমরা বলছি, যখন আমরা কোনো একটা স্পেশাল কোনো লোন দিয়ে থাকি এবং সেটা যদি এই যে প্রোডাক্টটা যদি আমাদের ব্যাংকের সিকিউরিটিতে থাকে, তখন সেটা হয় প্লেস। এক্সাম্পলটা কি দিচ্ছে? হয় না, কাস্টমার টেক্স এ গোল্ড লোন, দে প্লেস গোল্ড অর্নামেন্টস উইথ দ্য ব্যাংক। তাহলে কি করে? এই যে গোল্ডের অর্নামেন্টসটা তখন ব্যাংকের কাছে কিন্তু তারা জমা রাখে। দ্য ব্যাংক হচ্ছে বেলি হোল্ডস দ্য গোল্ড অ্যাজ কোল্যাটারাল আনটিল দ্য লোন ইজ রিপেড। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে লোনটা না শোধ করবে তখন এই ব্যাংকের কাছে এই গোল্ডটা বন্দুক হিসেবে থাকবে। তারপরে হচ্ছে গ্যারান্টি। এটাও আমরা আগে বলছিলাম, তারপরে এখানে একটু সুন্দর করে এক্সাম্পল সহকারে বলা আছে, দেখেন। এবং এখানে এক্সাম্পল গুলো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এক্সাম্পল গুলো এত সুন্দরভাবে দেওয়া, আহ, এক থেকে দুইবার পড়লে মানে বুঝতে সুবিধা হবে আর কি। মানে ছোট ছোট ওই নেরেটিভ আকারে, নেরেশন আকারে না লিখে ছোট ছোট ইয়ে আকারে লেখা আছে, পয়েন্ট আকারে লেখা, এবং একটা এক্সাম্পল সহকারে, যার জন্য আমাদের বুঝতে সুবিধা হবে। তারপর কি বলছে যে গ্যারান্টি। A contract of guarantee involves three parties, অর্থাৎ একটা কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টের যে গ্যারান্টি, সেই গ্যারান্টির মধ্যে তিনটা পার্টি ইনভলভ। একটা হচ্ছে প্রিন্সিপাল ডেটর বা বড়োয়ার, তারপর হচ্ছে ক্রেডিটর মানে ব্যাংক, যেহেতু ব্যাংক লোন দিয়ে থাকে, যিনি লোনটা নিয়ে থাকেন সে তিনি হচ্ছে বড়োয়ার, আর যিনি ব্যাংকটা লোনটা প্রদান করে থাকেন তিনি হচ্ছে ব্যাংক। আর যিনি এই দুইজনের মাঝখানে একজন গ্যারান্টর হিসাবে যে ব্যক্তি উপস্থিত থাকেন, অর্থাৎ এই লোনটা কোনো কারণে যদি বড়োয়ার না দিতে পারে তখন সে পেমেন্ট করবে এরকম, তখন তাকে বলা হয় গ্যারান্টর। এক্সাম্পল কি বলছে যে ইন এন এডুকেশনাল লোন, ইফ দ্য স্টুডেন্ট ফেলস টু রিপে দ্য গ্যারান্টর, অর্থাৎ প্যারেন্ট বা গার্ডিয়ান মাস্ট পে দ্য ব্যাংক। এটা স্টুডেন্ট লোনটা সহজ হিসাবে লিখছে। এখানে স্টুডেন্ট লোন হইতে পারে, আপনার হাউস লোন হইতে পারে, আপনার আদার্স লোনও কিন্তু হইতে পারে। ইনডেমনিটি। ইনডেমনিটিটা একটু আগে আমরা বলছিলাম, তারপর এখানে কি বলছে আর একটু দেখি। এ কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি মিন্স ওয়ান পার্টি প্রমিস টু কম্পেনসেট অ্যানাদার। এটা ওখানে ছিল। এক্সাম্পলটা কি? হোয়েন এ ব্যাংক ইস্যু এজ লেটার অফ ক্রেডিট, ইট ইনডেমনিফাইজ দ্য সেলার এগেনস্ট নন পেমেন্ট বাই দ্য বায়ার। দেখেন, এটা এক্সাম্পলটা খুবই সুন্দর একটা এক্সাম্পল। সেটা হচ্ছে ইনডেমনিটি। ইনডেমনিটি হচ্ছে, ধরেন এই যে আমরা এলসি করি, এলসি পরে আমরা কি করি, ওই যে আহ, যিনি ইম্পোর্ট করে তার হয়ে আমরা এক্সপোর্টারকে একটা নিশ্চয়তা দিই যে সে যদি তোমার প্রোডাক্টটা তুমি পাঠাও, সেই প্রোডাক্টের বিনিময়ে যে রিপেমেন্টটা হয়ে তার হয়ে আমি করে দিচ্ছি, যদি না হয় আমি তোমার পেমেন্টটা করে দিচ্ছি। জাস্ট তার একটা রিপেমেন্টের বা পেমেন্টের একটা নিশ্চয়তা।
তারপর হচ্ছে quasi contract. This arise when one party benefits at another expenses without a formal contract. এটা কি? If a bank accidentally credits extra money into a customer's account, the customer is legally bound to return it under section এত liability to repay money paid by mistake. এটা কি বলছে দেখেন, অর্থাৎ কোনো কারণে যদি আমি আপনার নামে লোন ইস্যু করার কথা ছিল ব্যাংকের 1 লাখ টাকা, সে আপনাকে দিয়ে গেছে 1.5 লাখ টাকা, অর্থাৎ মানি স্যাংশন হয়েছে 1 লাখ টাকা কিন্তু আমি দিয়ে ফেললাম 1.5 লাখ টাকা। অনেক সময় যদি আমাদের কার্ডে এমন হওয়ার সম্ভাবনা থাকে যে আমাদের কার্ডে লিমিট অ্যাপ্রুভ হয়েছে 1 লাখ টাকা, কিন্তু ইস্যু করতে যায় একের জায়গায় 2 দিয়ে দিয়েছি, তাহলে কি হলো 2 লাখ টাকা। নর্মালি আইনগতভাবে সেটা অতিরিক্ত টাকাটা পে করার জন্য লাইবেল হচ্ছে আপনার যিনি লোনটা বড়োয়ার। Contract discharge. A contract can end due to performance agreement impossibility or breach. এটা আমরা আগেও বলছি, এক্সাম্পলটা কি, if you borrower repay the full loan, the loan agreement is discharged. অনেকগুলো কারণে হইতে পারে, মানে তো একটু আগে বলছিলাম ডিউ টু পারফরমেন্স হইতে পারে, এগ্রিমেন্টের সমাপ্তি হইতে পারে, ইম্পসিবিলিটি হইতে পারে, ব্রিচ হইতে পারে। এখানে একটা বলছে কি, সেটা হচ্ছে পারফরমেন্সের কথাটা বলছে যে বা এগ্রিমেন্টের কথা যদি আমি, অর্থাৎ অ্যাজ পার এগ্রিমেন্ট অনুযায়ী আমি কাস্টমারের কাছ থেকে ফুল লোনটা রিপে হয়ে গেছে, ওখানেও কিন্তু আমার কন্ট্রাক্টটা ডিসচার্জ হয়ে গেল। তারপরে আমরা এরকম আর ব্যাংকার কাস্টমার, এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, সেটা একটু দেখি। ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ অ্যাজ কন্ট্রাক্ট, অর্থাৎ এই কন্ট্রাক্ট অনুযায়ী ব্যাংকার কাস্টমারের যে রিলেশনশিপ সেটা কি? The relationship between a bank and its customer is a contractual in a nature. অর্থাৎ আপনার আমার মানে কাস্টমার এবং আমার মধ্যে, ব্যাংকের মধ্যে যে সম্পর্কটা সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল দ্যাট মিনস হচ্ছে আপনার এই যে অ্যাজ পার কন্ট্রাক্ট। ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ ইনক্লুড, অর্থাৎ কি কি ধরনের রিলেশনশিপ থাকতে পারে, এবং এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যে প্রথম যেটা বলছিলাম যে এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, টাইপস অফ কন্ট্রাক্ট, এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপ উইথ কাস্টমার এন্ড ব্যাংকার। কি কি ধরনের সম্পর্ক থাকতে পারে দেখেন, এটা হচ্ছে ডেটর ক্রেডিটর। তার মানে কি, কাস্টমার হচ্ছে মানে বড়ুয়ার হচ্ছে ডেটর, একটু আগে ছিল, ব্যাংক হচ্ছে ক্রেডিটর। বেইলর বেলি, যখন আমরা লকার ফেসিলিটি দিয়ে থাকি, এই ক্ষেত্রে দেখেন দ্য ব্যাংক ইজ দ্য বেলি আর দ্য কাস্টমার ইজ দ্য বেলর when they use a safe deposit locker. তারপর হচ্ছে লাইবিলিটি ফর নেগলিজেন্স অর মিসপ্রিটেশন, মিস রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যখন কোনো নেগলিজেন্স থাকবে এবং মিস রিপ্রেজেন্টেশন থাকবে, ভুল উপস্থাপনা থাকবে, তখনকার লাইবিলিটিটা কি হবে? ইফ এ ব্যাংক প্রোভাইডস ফলস ইনফরমেশন, তাহলে এই ক্ষেত্রে লাইবলকার ব্যাংকের। ইফ এ ব্যাংক ফেলস টু ফলো প্রপার প্রসিডিউরস, তাহলে সেই ক্ষেত্রে লাইবল থাকবে কে? ব্যাংক। মানে একটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন, ফলস ইনফরমেশন যখন আমরা প্রোভাইড করব, সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। ইটস ইম্পর্টেন্ট ফর এমসিকিউ কোশ্চেন। যখন ব্যাংক ফেলস টু ফলো প্রপার প্রসিডিউর, যখন ব্যাংক সঠিক প্রসিডিউর মেনটেন করতে ফেল করবে ব্যাংক কাস্টমারের সাথে, তখন সেটাকে বলবে লাইবল ফর নেগলিজেন্স। সো এই দুইটা পয়েন্ট একটু গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। এখন দেখেন কি বলছে, ইফ এ ব্যাংক রংলি ডিসঅনার এ চেক ডিসপাইট সাফিসিয়েন্ট ব্যালেন্স, ইট কুড ফেস লিগ্যাল অ্যাকশন। আচ্ছা, এই কন্ট্রাক্ট ডিজিটাল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং ট্রানজাকশন ডিজিটাল কন্ট্রাক্টস আর লিগ্যালি ভ্যালিড আন্ডার দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট। দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে। আপনাকে যদি বলে যে আপনি ডিজিটাল ব্যাংকিং এর একটা এক্সাম্পল দিয়ে বললো, সেটা কন্ট্রাক্ট অ্যাক্ট দ্বারা এলাও কিনা। আমরা চিন্তা করবো কি, নর্মালি যে 1872 সালে কন্ট্রাক্ট অ্যাক্ট হয়েছে, তখন তো আর ই ব্যাংকিং ছিল না, ডিজিটাল ব্যাংকিং ছিল না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে না, এটা মনে হয় এলাও করে না। সো কন্ট্রাক্ট অ্যাক্ট এবং প্রতিটা অ্যাক্টই কিন্তু সময়ে সময়ে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা আপডেট হচ্ছে, আপনি আমি আপডেট না হইলেও। এই যে দেখেন কি কি এলাও, দেখেন ই সিগনেচার এলাও, ওটিপি অথেন্টিকেশন এলাও, ইমেল এগ্রিমেন্ট এলাও। তার মানে দেখেন এই ই সিগনেচার, ওটিপি, ইমেল, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাক্টের দ্বারা এলাও।
সো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য। যেমন হয় না, কাস্টমার অ্যাকসেপ্ট টার্মস অফ এ মোবাইল ব্যাংকিং অ্যাপ, ইট ইজ এ লিগালি বাইন্ডিং ইলেকট্রনিক কন্ট্রাক্ট। এই যে আমরা যে মোবাইল মাধ্যমে, মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে ট্রানজাকশন গুলো করে থাকি, তখন আমরা মোবাইল ব্যাংকিং ওপেন করার সময় কিন্তু কিছু টার্ম কন্ডিশন দেওয়া থাকে। এই যে টার্ম কন্ডিশন গুলো দেওয়া থাকে সেটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রাক্ট। সো এখানে কিন্তু আমরা একটা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে আমরা আবিষ্কার করতে পেরেছি। এখন আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে কন্ট্রাক্ট অ্যাক্টটা আমরা আলোচনা করলাম, সে কন্ট্রাক্ট অ্যাক্ট থেকে কি কি কোশ্চেন আসতে পারে। আমরা যদি এখানে একটু দেখি, তাহলে আমরা দেখব যে এখানে ছোট ছোট কোশ্চেন আছে। কন্ট্রাক্ট অ্যাক্ট মানে কন্ট্রাক্টের সংজ্ঞা আমরা জানি। এই কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট এনফোর্সড বাই ল। সো সংজ্ঞা শেষ। হোয়াট ইজ দ্য এসেনশিয়াল এলিমেন্টস? এই যে আমরা প্রথমে যেটা বলছিলাম যে এলিমেন্টস গুলো, এখানে হচ্ছে এলিমেন্টস। খুররাম ভাইয়ের জন্য সুখবর, এখানে ওখানে 6টা ছিল, এখানে 7টা আসছে। ঠিক আছে, আরেকটা আসছে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এন এগ্রিমেন্ট এন্ড কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। An agreement is any understanding between two or more parties, whereas as a contract is an agreement that is legally enforceable. এখানে যদি একটা এক্সাম্পল দিই, আপনারা আমাকে পলাশ, মশিউর বা যে কোনো একজন যারা হাফেজ আছেন কন্ট্রাক্ট বণিক সহ, তারা একটা আমাকে আনসার দিবেন। সেটা হচ্ছে, আমি আমার ছোট ভাইকে বললাম যে তুমি যদি এসএসসি পরীক্ষায় এ প্লাস পাও, তাহলে তোমাকে আমি একটা ল্যাপটপ কিনে দেব। সেটা কোনটা? এটা কি কন্ট্রাক্ট নাকি এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট। আমি এগ্রিমেন্ট হবে এটা। আর কেউ? এগ্রিমেন্ট হবে ভাই। এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। কারণ কি? সেটা লিগালি এনফোর্সেবল না। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমরা পাস। তারপরে দেখি আল্লাহ। হাউ ইজ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট রিলেটেড টু দ্য ব্যাংকিং সেক্টর? অর্থাৎ এই কন্ট্রাক্ট একটা, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, মানে এই কন্ট্রাক্ট ব্যাংকিং সেক্টর কিভাবে সম্পৃক্ত। ঠিক আছে, তার মানে আমরা ব্যাংকিং সেক্টরে তখন আমরা আপনার কয়েকটা এক্সাম্পল দিব। এই যে লোনের এগ্রিমেন্ট করি, ব্যাংক ওপেনিং করি, কোনো লোনের যে গ্যারান্টর, মর্গেজ লোন, প্রমিজারি নোটস, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা পারপাস এখানে দিয়ে আসছি। প্রত্যেকটার সঙ্গে কিন্তু এই কন্ট্রাক্ট একটা জড়িত। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, লোন ইস্যু থেকে শুরু করে, রিপেমেন্ট থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে কন্ট্রাক্ট অ্যাক্ট জড়িত। যে ব্যাংক যে ইন্ডেমনিটির ক্ষেত্রে, প্লেজের ক্ষেত্রে, তো লকার সার্ভিসের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাক্ট একটা জড়িত। হোয়াট ইজ মিন বাই ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট? অর্থাৎ এই কন্ট্রাক্টের ক্যাপাসিটি বলতে কি বোঝায়, সক্ষমতা বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু সেকশন এত, এ পার্সন ইজ এ কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট ইফ দে, অর্থাৎ একজন পার্সন, সে অর্থাৎ ক্যাপাসিটি বা কম্পিটেন্ট একই কথা। অর্থাৎ এই ক্যাপাসিটিটা কি, এটা আমরা একটু আগে বলছি। তার অবশ্যই সাউন্ড মাইন্ড থাকতে হবে, সে আইনগত কোয়ালিফাইড থাকতে হবে, এবং তাকে অবশ্যই তার এইজটা মেজরিটি বা ম্যাচুরিটি বলতে যে বোঝায়, অর্থাৎ মাইনরিটি মানে হওয়া যাবে না, নট মাইনরিটি। তারপর বলছে হোয়াট ইজ কনসিডারেশন, এটা আমরা পড়ছি, এটা নতুন করে বলি না। তারপরে বলছে যে টাইপস অফ কন্ট্রাক্ট, ভয়েড, ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্ট, এটা আমরা পড়ছি। ভয়েডেবল কন্ট্রাক্ট, লিগেল কন্ট্রাক্ট, এগুলো আমরা পড়ছি। হোয়াট ইজ এ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ইন ব্যাংকে, এটাও একটু আগেই দেখলাম যে আমরা কোন একটা কন্ট্রাক্টের ব্যাংকে যে গ্যারান্টি, ডেটর, ক্রেডিটর এবং গ্যারান্টর, এটা আমরা একটু আগে দেখছি। হোয়াট ইজ এ কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, একটু আগে যেটা বললাম। ব্রিজ অফ কন্ট্রাক্ট, এটাও দেখছি। কোয়াজি কন্ট্রাক্ট, এটাও আমরা দেখছি। এখন আমরা চলে যাব কিছু এমসিকিউ। এখানে আনসার সহই আছে, সমস্যা নাই, আমরা আশা করি পারবো। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ কন্ট্রাক্ট অ্যাক্ট? এখানে অনেকগুলো বলা আছে। এখানে আনসারটা কি? টু ডিফাইন এন্ড রেগুলেট এগ্রিমেন্টস এনফোর্সেবল বাই ল, অর্থাৎ এগ্রিমেন্ট গুলো যেন ল দ্বারা এনফোর্সেবল হয়, এটাকে আইডেন্টিফাই করা, ডিফাইন করা। এ কন্ট্রাক্ট ইজ কনসিডার্ড ভ্যালিড ইফ ইট ইনক্লুডস, অর্থাৎ এই কন্ট্রাক্টটা কখন
এ কন্ট্রাক্ট ইজ কনসিডার্ড এ ভ্যালিড। এই কন্ট্রাক্টটা কখন ভ্যালিড হবে, তার মধ্যে কি কি উপাদান থাকতে হবে? তার কাছে অফার থাকতে হবে, এক্সটেনশন থাকতে হবে, কনসিডারেশন থাকতে হবে, লিগ্যাল এনফোর্সিবিলিটি থাকতে হবে। তারপরে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট, অর্থাৎ উপরে যেই 6টা পয়েন্ট আমরা দেখছিলাম তার মধ্যে ফ্রি কনসেন্ট ছিল, কম্পিটেন্স পার্টি ছিল, লফুল অবজেক্ট ছিল, ছিল না কি পার্সোনাল রিলেশনশিপ। তার মানে আমরা যদি ওখানে এলিমেন্টস গুলো দেখি তাহলে কিন্তু এই কোশ্চেনের আনসারটা করা সম্ভব। এবং এখানে যে অবজেক্টিভ গুলো আমার আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা অবজেক্টিভ খুবই খুবই ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ কন্ট্রাক্ট আন্ডার দ্য, অর্থাৎ বলছে যে নিচে কন্ট্রাক্ট আন্ডার দ্য কোনটা এই আইনের মধ্যে কন্ট্রাক্ট না, ভ্যালিড, ভ্যালিড, ভয়েড, লিগেল, পারফরমেন্স কন্ট্রাক্ট। এই এই আমাদের যে অর্থাৎ বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট ছিল, 4-5 ধরনের কন্ট্রাক্টের মধ্যে কিন্তু পারফরমেন্স কন্ট্রাক্ট ছিল না। কন্ট্রাক্ট মেড বাই এ মাইনর, কন্ট্রাক্ট মেড বাই মাইনর ইজ কনসিডার্ড ভ্যালিড, ভয়েডেবল, ভয়েড ইনিশিও, লিগেল, ভয়েড ইনিশিও। এটার মানে কি বুঝি নাই, ইনিশিও। আচ্ছা, তার মানে হচ্ছে এই যদি মাইনরের সাথে কোনো আপনার কোনো কন্ট্যাক্ট হয়, কোনো কনসিডারেশন হয়, সে মানে কন্ট্যাক্ট হলে সেইটা এই কন্ট্যাক্টটা কি নামে আখ্যায়িত হবে? এটা হচ্ছে এই নামে আখ্যায়িত হবে। ইন কেস অফ ব্রিচ অফ কন্ট্যাক্ট, হোয়াট রেমিডি ইজ জেনারেলি অ্যাভেলেবল আন্ডার দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872? কি বলছে, যদি কোনো কন্ট্রাক্ট ব্রিচ হয় তাহলে তার মধ্যে রেমিডিটা কি, এটা আমরা উপরে কিন্তু ছিল। রেমিডিটা কি? রেমিডিটা হচ্ছে এই যে কম্পেনসেশন অর ড্যামেজ, অর্থাৎ এই তারপরে কি বলছে, হুইচ সেকশন অফ দ্য কন্ট্রাক্ট ডিফাইন এজ কন্ট্রাক্ট, সেটা হচ্ছে মানে কন্ট্রাক্টের সংজ্ঞাটা কোথায় আছে, সংজ্ঞাটা সেকশন 10-এ আছে। হোয়াট ডাজ কনসিডারেশন মিন ইন এ কন্ট্রাক্ট, মানে কোন ধরনের কনসিডারেশন মানে হইলে সেটাকে কন্ট্রাক্ট মিন করবে। তাহলে অবশ্যই কিছু দুইটা পার্টি হবে, দুইটা পার্টির মধ্যে কিছু চেঞ্জ হইতে হবে। তারপর বলছে when both parties are mistaken about a fundamental fact of the contract is void. কার জন্য সাউন্ড আসতেছে একটু? আচ্ছা, তাহলে এরকম ভাবে আপনারা দেখবেন আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে। যেমন দ্য পার্সন মেকিং দ্য প্রপোজাল ইজ কল্ড দ্য দ্য এন্ড দ্য পার্সন অ্যাকসেপ্ট, অর্থাৎ যিনি প্রপোজ করে এবং যিনি অ্যাকসেপ্ট করে তাদেরকে কি বলা হয়? তাহলে প্রমিজর, প্রমিজি। দেখেন প্রত্যেকটা অবজেক্টিভ কিন্তু গুরুত্ব, এভরি প্রমিস এন্ড এভরি সেট অফ প্রমিস ফর্মিং দ্য কনসিডারেশন অফ ইচ আদার ইজ কল্ড এ কন্ট্রাক্ট। ওই যে কন্ট্রাক্টের সংজ্ঞার মধ্যেই ছিল যে দুইটা পক্ষ থাকতে হবে, একটা কনসিডারেশন থাকতে হবে, তখনই একটা কন্ট্রাক্ট হবে। এ কন্ট্রাক্ট অ্যান এগ্রিমেন্ট ইনফোর্সিবল বাই ল, এই যে সংজ্ঞাটা, অ্যান এগ্রিমেন্ট ইনফোর্সিবল বাই ল ইজ কন্ট্রাক্ট। An agreement which is enforceable by law at the option of other or other is a voidable contract. Agreement which is enforceable by law at the option of the other or other is, অর্থাৎ এটা তো হচ্ছে কন্ট্রাক্ট, সন্দেহ নাই। যখন এই সঙ্গে the other option, other or others is দিয়ে দিবে তখন সেটা হবে voidable contract। এইটা একটু গুরুত্বপূর্ণ। দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এক্সটেন্ড টু, এটা হোল বাংলাদেশ, এটা সহজ কোশ্চেন। The act which deals with the matter relating to the contract is titled as contract। এটা একেবারেই সহজ আনসার। এরকম ভাবে এইটা গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কোন সালে আপনার প্রতিষ্ঠিত হয়? আমাদের আপনারা জানেন তো আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টটা কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। সো এই কন্ট্রাক্ট অ্যাক্টটা কখন আসে সেটা হচ্ছে 1972। এন এগ্রিমেন্ট ওয়াজ এন্টার্ড ইনটু উইথ দ্য মাইনর, অর্থাৎ এই কোনো মাইনরের সাথে যখন কোনো এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টটাকে বলা হয় ভয়েড কন্ট্রাক্ট। তো এরকম ভাবে এখানেও আরো 20-25টা অবজেক্টিভ দেওয়া আছে। আশা করি আমরা খুব সহজভাবে কিন্তু দেওয়া আছে, আশা করি খুব এই এই যে আইনটা কন্ট্রাক্ট একটা কঠিন হওয়ার কথা না। ঠিক আছে, আমার কাছে খুব সহজই মনে হয়েছে। তো আমার কাছে সহজ মনে হয়েছে মানে আপনাদের কাছে সহজ সহজ। তারপরে আমরা এখন দেখি একটু আমাদের পরবর্তী অংশ ছিল আজকে এসে। এসের বেলায় কথা বলতে গেলে শুধু এতটুকুই বলতে পারি, সেটা হচ্ছে
আ- আচ্ছা, মানে আপনারা কি দেখতে পাচ্ছেন এসেটা? জি। জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। এসে নিয়ে আমার একটা বিষয় অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমত হইলো এসে মুখস্থ করা আমার কাজ না। ঠিক আছে, আমি জীবনে কোনোদিন এসে মুখস্থ করতে পারি নাই। ঠিক আছে, সো এসে মুখস্থ করা আমার কাজ না। দ্বিতীয়ত হইলো এসে এমন একটা জিনিস, সেটা হইলো আপনি ধরেন 100টা এসে মুখস্থ করছেন, কিন্তু আপনি দেখবেন যাইয়া ওই এসে 100টার মধ্যে এসে আসে নাই। আবার দেখবেন আমি সৌভাগ্যবান মানুষ, আমি একটা এসে মুখস্থ করে গেছি, কোনো কারণে চিন্তা করলাম যে ওরা দিকে আমি তো কিছুই পারি না, একটা এসে শিখি, দেখলেন আমারটা কমন করে গেছে। তো যেহেতু আনপ্রেডিক্টেবল জিনিস, মুখস্থ করে যাইয়া মুখ লিখা ছোটা। তো এই জন্য আমরা আসলে যেটা করার চেষ্টা করছি, 10 থেকে 12টা এসের একটা নমুনা দেওয়ার চেষ্টা করছি। যে নমুনাটা আপনারা একটু স্যাম্পল আকারে রিডিং করে যাবেন। শুধু এই এসের মধ্যে যে ছোট ছোট পয়েন্ট গুলো আমি দিয়ে দিয়েছি, সেই পয়েন্ট গুলো আমরা একটু যদি দেখে যাই, আশা করি 1 লাইন 2 লাইন করে লিখতে। কারণ এখানে যে অংশটা দেখেন 10 নম্বরের জন্য, আমি এই এতটুকু এসে এই 2 পৃষ্ঠা, এখানে 2 পৃষ্ঠা মানে আমার খাতায় মিনিমাম 6 থেকে 7 পৃষ্ঠা, আমি জীবনে লিখতে পারবো না। আপনারা হয়তো অনেকে লিখতে পারবেন। ঠিক আছে, সো এটা আমি লেখার আশাও করি না, কল্পনাও করি না। তবে আমি যেটা করে যাব সেটা হচ্ছে পয়েন্টগুলো এক নজর দেখে যাব, যেন 1 থেকে 2 পৃষ্ঠা লিখতে পারি। তো আপনাদের প্রতিও আমার অনুরোধ এইটাই, অ্যাটলিস্ট এই কাজটাই আমরা করে যাই। আর যদি কেউ ওই রকম হুবহু, এখানে অনেকেই আছে যে হুবহু লিখতে পারবেন, তো তাদের জন্য আমার আমার এই অফার। ঠিক আছে, সো কার সাউন্ডটা আসে? আচ্ছা, যে কোনো একজন সাউন্ড আসে, সাউন্ডটা বন্ধ রাখেন, হ্যাঁ। আচ্ছা, সেটা হইলো, তাহলে এখানে আমি যে কয়েকটা এসে দিছি, সেটা হচ্ছে প্রথমত কি, দ্য রোল অফ ব্যাংকস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। আরেকটা কথা, কি এসে আসবে কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু যে কয়টা দিছি আমার কাছে মনে হয়েছে এগুলো পড়লে মোটামুটি অনেক কিছু আমাদের মাথায়, অনেক পয়েন্ট আমাদের মাথায় ঢুকে যাবে। তাহলে দেখা গেছে হয়তো এগুলোর বাহিরেও কোনো একটা আসলে আমরা হয়তো যেগুলো দেখবো এগুলো থেকেও অনেক পয়েন্ট ওখানে অ্যাড করতে পারবো, কারণ টোটালটাই তো ব্যাংকিং সেক্টর। সো ব্যাংকিং সেক্টর কিংবা ইকোনমিক সেক্টর, সো এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট যে কোনো জায়গায় নিয়ে অ্যাড করতে পারবো। তাইলে দ্য রোল অফ ব্যাংকিং ব্যাংকস ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ দেশের অর্থনীতিতে, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা কি, এই তো রচনাটা, বা ব্যাংকের ভূমিকা। তাইলে আমরা ইজিলি কিন্তু আমরা জানি যে, তাইলে প্রথমেই এই ক্ষেত্রে আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি, সেটা হচ্ছে ব্যাংকের কাজ কি, আমরা কি করি। আমরা মানে যে মানুষের কাছে যে সেভিংস গুলো কালেকশন করে, এই সেভিংসটাকে মোবিলাইজ করি, এটা মানুষকে আবার লোন দিয়ে থাকি, এটা মানুষ আবার আমরা কোথাও ইনভেস্ট করে থাকি, এটা আমরা এসএমই সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করে এসএমই সেক্টরটাকে আমরা এনহেন্স করে থাকি। তারপরে দেশের ব্যবসা বাণিজ্য, অর্থাৎ ট্রেড এন্ড কমার্সে আমরা উন্নয়নের ক্ষেত্রে বা তার বৃদ্ধির ক্ষেত্রে, এনহ্যান্সের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। তারপরে যে দেশের আর্থিক যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বৃদ্ধিতে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। দেশের সার্বিক ডেভেলপমেন্ট যে মানে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যেটা, আহ, কাঠামোগত যে উন্নয়ন, সেটার জন্য কি লাগে, অর্থ লাগে, সেই অর্থ আমরা মানে প্রবাহ করে তার উন্নয়নের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। তারপর হচ্ছে যে কোনো দেশের একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি গঠনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। তাহলে যদি আমরা শুধু পয়েন্টগুলো মুখস্থ করি, পয়েন্টগুলোর নামগুলো মাথায় ঢুকে, এবং পয়েন্টগুলো দিয়ে কি বোঝায় সেটা যদি আমরা বুঝি, তাহলে কিন্তু এই এসেটা আসলে ইজিলি আমরা লিখতে পারার কথা। এখানে হয়তো 40 লাইন আছে, 50টা লাইন আছে, আমরা হয়তো 20টা লাইন লিখবো। ঠিক আছে, কিন্তু আমরা যদি লিখতে পারবো, অ্যাটলিস্ট আমরা যদি লিখে আসি, সেখানে কিন্তু আমাদেরকে শূন্য শূন্য দিতে পারবে না, জিরো দিতে পারবে না। ঠিক আছে, তারপরে তারপরে সেটা কি, ইম্প্যাক্ট অফ ডিজিটাল ব্যাংকিং অন ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম। এই ক্ষেত্রে দেখেন, মানে আমরা কিন্তু অলরেডি ডিজিটাল ব্যাংকিং এ আছি, বিশেষ করে আমাদের কার্ড ডিভিশন কিন্তু টোটালি ডিজিটাল ব্যাংকিং। তাহলে আপনি দেখেন এই ডিজিটাল ব্যাংকিং এ
যে ইম্প্যাক্টটা, অর্থাৎ এই ডিজিটাল ব্যাংকিং এ যারা ট্রেডিশনাল ব্যাংকিং আমাদের যে পদ্ধতি ছিল সেই সেই ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং এর মানে প্রভাবটা কি। তাহলে ডিজিটাল ব্যাংকিং এর তাহলে আগে কি আমাদের সেটা বুঝতে হবে, এবং ডিজিটাল ব্যাংকিং যে গ্রোথ অফ ডিজিটাল ব্যাংকিং, অর্থাৎ এই যে ডিজিটাল ব্যাংকিং যে গ্রোথ হয়েছে, তাহলে এটা যদি আমরা লিখতে যাই তাহলে অবশ্যই আমাকে আহ, বলতে হবে ডিজিটাল ব্যাংকিংটা কোন কোন ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিং এর গ্রোথ হয়েছে। তাহলে কি কি গ্রোথ হয়েছে আমরা জানি। আমরা এখন ক্যাশলেস ট্রানজাকশন করি, মোবাইল অ্যাপ আছে, ইন্টারনেট ব্যাংকিং ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং করতে পারি। এই পয়েন্টগুলো আমরা এখানে নিয়ে আসবো। এরপরে যেটা বলছে যে ট্রেডিশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে কি কি ছিল, মানে কি ইম্প্যাক্ট অন ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম, অর্থাৎ ট্রেডিশনাল ব্যাংকিং এর যে যে জিনিসগুলো ছিল সেই ক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিংটা কিভাবে ইম্প্যাক্ট করছে। যেমন ধরেন আমাদের যেমন লাগছে যে ফিউয়ার ব্যাংক ব্রাঞ্চ, যেহেতু আমরা ঘরে বসে ট্রানজেকশন করতে পারি, সো আমার আগে টার্গেট ছিল যত বেশি ব্রাঞ্চ তত বেশি কাস্টমার। এখন কিন্তু সেখান থেকে আমরা আহ, দূরে সরে আসছি, কারণ যেহেতু আমরা কাস্টমার এখন ব্রাঞ্চকে প্রাধান্য দেয় না। মানুষ যেহেতু এখন ঘরে বসে ট্রানজেকশন করতে পারতেছে, সো এখন আমরা কিন্তু ওই ব্রাঞ্চ ওপেনিং এতটা এখন গুরুত্ব দিচ্ছেন। এবং অলরেডি জানেন যে 2টা বা 3টা ডিজিটাল ব্যাংকিং কিন্তু অলরেডি উইদাউট ব্রাঞ্চ, এনি ব্রাঞ্চ বাদে কিন্তু অলরেডি 2টা ডিজিটাল ব্যাংকিং এর কাজ অলরেডি ওপেন হচ্ছে। বেটার কাস্টমার কনভিন্স, অর্থাৎ কাস্টমারকে কনভিন্স করার জন্য কিন্তু এখন আপনার এই, আগের যে কনভেনশনাল সার্ভিসের ছাড়া এখন ডিজিটাল ব্যাংকিং এর যে সার্ভিস গুলো আছে ওইটার মাধ্যমে কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আরো বেশি হয়। মোবাইল অ্যাপের মাধ্যমে আরটিজিএস, ইএফটি, তারপরে ই ট্রান্সফার, অনলাইন ট্রান্সফার, এগুলোর মাধ্যমে। তারপরে বলছে কি বেটার এফিসিয়েন্সি এবং লয়ার কস্ট, যেহেতু ডিজিটাল ব্যাংকিং এ আপনার ব্রাঞ্চ ওপেনিং লাগতেছে না, চেক ইস্যু করা লাগতেছে না, আমার এমপ্লয়ি কম লাগতেছে, সেক্ষেত্রে তার আমার কিন্তু অল্প খরচে বেটার সার্ভিস আমরা দিতে পারতেছি। তারপরে এখানে আবার কিন্তু রিস্কের কথাও বলা আছে। তারপরে মোর পিপল ইউজিং মোবাইল সার্ভিস, এবং এখানে কি বলা আছে যে মানে মানুষ, ম্যাক্সিমাম মানুষের কি ইউজ করে, মোবাইল ইউজ করে। আর মোবাইল যেহেতু ইউজ করে তাহলে মোবাইলের ভিতরে যে সার্ভিস গুলো থাকে ডিজিটাল ব্যাংকিং এর অ্যাপ, ওয়ালেট, এগুলো তারা বেশি বেশি ইউজ করে। তার মানে আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিস এত ইজি করে দেওয়া আছে, সেটা আমার মনে হয় যে দুই একবার পড়লেই আপনারা। এবং আরেকটা জিনিস আমি বলি, কারণ আমি সবসময় সহজ জিনিস খুঁজি, তো আপনি দেখেন আপনি যদি ডিজিটাল ব্যাংকিং, যে ইম্প্যাক্ট অফ ডিজিটাল ব্যাংকিং ট্রেডিশনাল ব্যাংকিং এর এসএলএ কে সার্চ দেন চ্যাট জিপিটিতে কিংবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে, আপনি দেখবেন এত ইজি করে আসবে না, এত ইজি করে কিন্তু অ্যাসেট আসবে না। তার মানে আমি এই এত ইজি করে আনার চেষ্টা করছি যেন আমার আমার পড়তে যদি ইজি লাগে তখন মাথায় এটা সহজে ক্যাচ করে। এই জন্য আমি জিনিসটা ইজি করে আনার চেষ্টা করি। ভাই খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আপনি যেভাবে পয়েন্ট করে দিচ্ছেন এটা খুবই মনে রাখা খুব সহজ। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে দেখেন আরেকটা আছে কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ঠিক আছে, এন্ড ইটস ইম্পর্টেন্স ইন ইকোনমিক গ্রোথ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা ডিপার্টমেন্টই আছে আলাদা। সেই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে এই অর্থের সার্কুলেশনটাকে সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া। যেমন ওই যে নো ফ্রিল অ্যাকাউন্ট, ওই যে কৃষকের যে 10 টাকার অ্যাকাউন্ট, এইগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা অংশ। বিকাশ ট্রানজিশন, মোবাইলের যে যে মানে যে ট্রানজিশন গুলো, এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অংশ। সো এটাও যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে আমরা 2টা পয়েন্টে ভাগ করছি এটা কেন ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে কি কি যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটা কি কি চ্যালেঞ্জ। ঠিক আছে, তো তার ইম্পর্টেন্টটা কি, সেই ইম্পর্টেন্ট গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এখানে খুব ছোট ছোট পয়েন্ট আকারে এবং একটু সুন্দর করে সহজ সহজ ভাষায় এখানে উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে এই এই একটা এসে, যেই এসেটা যেই এসেটা আমার কাছে মনে হয়েছে যে
প্রত্যেকটা আছে ইম্পর্টেন্ট, কিন্তু এই এসের একটা অন্যরকম আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে এনপিএল। মানে হচ্ছে এটা এনপি আছে, এটা এনপিএলও কিন্তু বলতে পারেন, ঠিক আছে, নন পারফর্মিং লোন বা নন পারফর্মিং অ্যাসেট। অর্থাৎ আমরা যাকে এনপিএল বলি, এখানে এনপিএ নামে আছে, সেটা এনপিএল নামে আসতে পারে। এই এনপিএলটার ইম্প্যাক্ট আসলে ব্যাংকিং সেক্টরে কি, এটা অন্যভাবে আসতে পারে। এই এনপিএল এর ইম্প্যাক্ট অন আমাদের বাংলাদেশের ইকোনমিতে কি, ঠিক আছে, দুইভাবে আসতে পারে। তাহলে আমরা প্রথমেই এনপিএলটা কি এটা সুন্দরভাবে সংজ্ঞাটা দেওয়া আছে। যেই বড়ুয়ার যখন এটা আপনি যে লোনটা দিলেন সেই লোনটা যখন ক্লাসিফাইড হয়ে যায় এবং যখন এই কাস্টমার এটা দিতে আনেবল হয় বা অনিচ্ছা প্রকাশ করে রিপেমেন্ট করতে, তখন সেটাই হচ্ছে আপনার, কেউ কি ঘুমাচ্ছে নাকি? আজিজ ভাই ঘুমাচ্ছে, আজিজ ভাইকে মিউট করে দেন। ঘুমাই গেছে। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, তাকে কথা বলেন না, ঠিক আছে, অফ করে দিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে কি এনপিএল। আমরা এনপিএল সম্পর্কে আমাদের যথেষ্ট আইডিয়া আছে, এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না। এনপিএলটা কেন হয় এইটার এখানে একটা ছোট ব্যাখ্যা দেওয়া আছে। এখানে সংখ্যাগুলো আপনারা যদি দেখেন, মানে অর্থাৎ ছোট ছোট করে আমি এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করে দিচ্ছি, দেখেন একদম এই 2 লাইনের, এটা 2 লাইনের, এটা 2 লাইন। অর্থাৎ এই যে রিস্ক এনপিএল কেন হয়, আমরা সাধারণ দৃষ্টিতে আমরা বুঝি কিন্তু যে আমরা যখন ক্রেডিট অ্যাসেসমেন্টটা করি, সেই সেই ক্রেডিট অ্যাসেসমেন্টে যদি কোনো দুর্বলতা থাকে, তারপরে আমরা যদি হাই রিস্ক কোনো আইটেমে যদি লোন দিয়ে থাকি, ঠিক আছে, এইরকম ইয়া হইতে পারে। আবার হইতে পারে পুর ম্যানেজমেন্ট অফ ব্যাংক, অর্থাৎ আমাদের নিজস্ব কোনো দুর্বলতা থাকতে পারে, ঠিক আছে। তো এইগুলোর কারণে কিন্তু এই এনপিএলটা হয়ে থাকে। তাহলে বলছে যে এই যদি এনপিএলটা হয়, সেটা ব্যাংকিং সেক্টরে তার ইম্প্যাক্টটা কি। তাহলে দেখেন এখানে ব্যাংকিং সেক্টরে কি, আমার ব্যাংকে কি হবে, প্রফিটেবিলিটি কমে যাবে। আমার যে প্রভিশন রাখতে হয়, এখন যে প্রভিশনটা যদি আমি 100 কোটি, তখন হয়ে যাবে হয়তো 300 কোটি। তারপরে আমার যে লোন দেওয়ার, অর্থাৎ মানুষকে ইনভেস্ট করার বা লোন দেওয়ার যে ক্যাপাসিটি, কারণ যেহেতু আমি তো মানুষের টাকা নিয়ে আপনাকে লোন দিছি, আপনি সেটা আমাকে যখন ফেরত দিবেন, এই টাকাটা আমি আবার আরেকজনকে দিব। এখন আপনি যদি যদি আমাকে না দেন, তাহলে কিন্তু আমি আরেকজনকে দিতে পারবো না। তার মানে কি, আমার যে সক্ষমতাটা কিন্তু এখন লেস হয়ে যাবে, ডিক্রিজড হয়ে যাবে। তারপরে আমার যে ব্যাংকের যে সুনাম আছে, সেটা আমার নষ্ট হয়ে যাবে। আর বাধ্য হয়েই আমি কি করব, আমার এই যে ব্যাংকের অস্তিত্ব টিকে রাখার জন্য আমার বিভিন্ন চার্জ ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেপ টু ম্যানেজ এনপিএল, এটা আমরা জানি। আমরা এই এনপিএল কে ম্যানেজ করার জন্য কি কি স্টেপ নেওয়া লাগতে পারে। এক্ষেত্রে প্রত্যেকেরই আমি একটা চিন্তা করব, সেই ক্ষেত্রে হইলো আমাদের কার্ডের এনপিএল গুলো চিন্তা করবেন, মানে সিএলটা চিন্তা করবেন। সিএলটা চিন্তা করলে সেটার ইম্প্যাক্টটা কি, ব্যাংকের ইম্প্যাক্টটা কি, কেন সিএল হয়, এবং সেটার ক্ষেত্রে আমরা কি কি করি। এই যে আজিজ ভাই, যে মহসিন যে হারে ধমক দেয়, ঠিক আছে, আপনারা সারা বিল্ডিং থরথর যে একটা কম্পনের সৃষ্টি হয়, সেটা আপনারা স্মরণ করবেন। এটাও কিন্তু একটা ম্যানেজমেন্টের একটা অংশ, অর্থাৎ মানে কাস্টমার কাছ থেকে টাকা আদায়ের একটা অংশ। যদিও মহসিন যে হারে দমক, এটা উল্লেখ করা যাবে না। তো চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি ইন দ্য ইসলামিক ব্যাংক সেক্টর ইন বাংলাদেশ, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ইসলামী ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি আমাদের দেশে। এই ক্ষেত্রে একটা কথা আমি বলবো, এইটা আমি দেখবেন আরেকটা এসে দিছি, সেটা লিখছি কি, দ্য ইসলামিক ব্যাংকিং ফিউচার ইন বাংলাদেশ। দুইটা কোশ্চেন কিন্তু প্রায় সেম, দুইটা এসে কিন্তু প্রায় সেম। আপনারা যে কোনো এক এই দুইটা এসে কে এক করে ফেলতে পারেন, দুইটা এসে কে যদি একভাবে সাজায় লিখতে পারেন, তাহলে কিন্তু, অর্থাৎ যেখানে চ্যালেঞ্জেস তো চ্যালেঞ্জেস, যেখানে অপরচুনিটি সেটা হয়ে যাবে ফিউচার। ওকে, দুইটা আমি আলাদা দিয়ে দিছি, তারপরে আপনাদেরকে বলবো, সেটা ইচ্ছা করলে একও করে ফেলতে পারেন। রিপন ভাই, জি। এই 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 অ্যাসেটটা, এই অ্যাসেটটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এই যে ইভেন এই যে চ্যালেঞ্জ এন্ড অপরচুনিটি ব্যাংকিং সেক্টর বাংলাদেশ, হ্যাঁ, হ্যাঁ, এই দুইটা, এই ঝুনক্সে কিন্তু ওই চ্যালেঞ্জ আর অপরচুনিটি এটা নিয়েই কিন্তু থাকে। রাইট। আরেকটা আছে কিন্তু, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি ব্যাংকিং সেক্টর হচ্ছে, এটা হচ্ছে কি, ইসলামিক ব্যাংকিং না, ওভারঅল ব্যাংকিং, ঠিক আছে। সো এটাও কিন্তু আরেকটা জিনিস বলি, এই চ্যালেঞ্জেস এবং অপরচুনিটি, এই চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটি কিন্তু আপনার ইচ্ছা করলে মিক্স করে ফেলতে পারেন।
এটা কিন্তু আরেকটা পয়েন্ট আছে, অর্থাৎ এখানে ইসলামিক ব্যাংকিং ঢুকাই ফেলতে পারে। ঠিক আছে, কারণ এনপিএল কিন্তু ইসলামী ব্যাংকিং হয়, রেগুলেশন দুর্বলতা ইসলামী ব্যাংকিং এ আছে, টেকনোলজি দুর্বলতা ইসলামী ব্যাংকিং এ আছে। সো এটা ইসলামিক ব্যাংকিং আপনারা নিয়ে আসতে পারেন। তার মানে তিনটা এসে কিন্তু আপনার আমি এক এক করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে একটা কথা আছে, দ্য ইফেক্টস অফ ইনফ্লেশন অফ দ্য ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ, অর্থাৎ ইনফ্লেশন যে বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি, সেটা ব্যাংকিং সেক্টরে তার ইফেক্টসটা কি। ঠিক আছে, সেটা এখানে অল্প কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, আশা করি একটু আপনারা দেখে নেবেন। এখানে আরেকটা জিনিস হচ্ছে রোল অফ মাইক্রো ফাইন্যান্স ইন পভার্টি রিডাকশন ইন বাংলাদেশ, অর্থাৎ মাইক্রো ফাইন্যান্স বাংলাদেশের দারিদ্র দূরীকরণে এর ভূমিকা কি। ঠিক আছে, এটাও দেখবেন ছোট 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 পয়েন্ট আকারে আমি অল্প কয়েকটা পয়েন্ট দিয়ে দিছি, আশা করি আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে এমএফএস, অর্থাৎ দ্য ইম্প্যাক্ট অফ মোবাইল ফাইন্যান্সিং বা ইম্প্যাক্ট অফ এমএফএস, অথবা শুধু লিখলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এতটুকু লিখলো একটা এসে, তাহলে আপনি কিন্তু এটাই লিখবেন, একেবারে যেভাবে লেখা আছে এইভাবেই লিখবেন। এখান থেকে ছোট ছোট করে কিছু যদি বাদ দেওয়ার থাকে পয়েন্ট, শর্ট করে করে আপনারা লিখতে পারেন। এই এসেটা আসছে কিনা আমার ঠিক ধারণা, আমার কাছে মনে হচ্ছে এই এসেটা আইটির যে পরীক্ষাটা হয়েছিল, এখানে এই পরীক্ষাটা এই এসেটা আসছিল, সাইবার সিকিউরিটি। ঠিক আছে, আপনারা কালকে একটু খবর নিয়ে দেখতে পারেন, আমার মনে হয় এই প্রশ্নটা আসছিল। তো তারপরে আপনারা সাইবার সিকিউরিটি না আমরা খারাপ জানি না, ভালোই জানি। একটু শুধু যে 10-12টা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, দেখেন 1 লাইন 1.5 লাইন করে করে বর্ণনা। আপনারা শুধু মানে যদি এই ইয়াগুলো মনে রাখতে পারেন, 10টা 12টা পয়েন্ট মনে রাখতে পারেন, পরীক্ষাতে অবশ্যই লিখতে পারবেন। এবং আরেকটা জিনিস হয় কি, পরীক্ষাতে কিন্তু মানুষ একটা থার্ড আই খুলে যায়, থার্ড সেন্স খুলে যায়, এটা আপনারা জানেন কিনা। আপনি দেখবেন যে জীবনে যে হুম। চিন্তাও করেন নাই, কিন্তু পরীক্ষা কেন্দ্রে আপনার দেখবেন যে এই জিনিস অটোমেটিকই মাথায় আসতেছে। ঠিক আছে, তো এটা একটা ভালো সাইড। একটু যদি আপনি এই পয়েন্ট গুলো থাকে, দেখবেন যে পয়েন্টের ভিতরে কি লিখতে হবে অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। এরপরে একটা নতুন প্রজেক্ট বাংলাদেশে হলে ক্যাশলেস সোসাইটি, অর্থাৎ বাংলাদেশের সরকার চাইছিল ক্যাশলেস সোসাইটি করতে। সেই ক্যাশলেস সোসাইটি নিয়ে এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, হইলে কি হইতো, অর্থাৎ ক্যাশলেস সোসাইটির প্রসপেক্ট গুলো কি আর তার চ্যালেঞ্জেস গুলো কি। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি এন্ড ইম্পর্টেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ না, তবে এটা একটু দেখে যেতে পারেন। এই যে বলছিলাম ইসলামিক ব্যাংকিং এর ফিউচার, এটা ওইটার সঙ্গে আপনারা অ্যাড করে ফেলবেন। এটা হচ্ছে কি, ডিজিটাল ব্যাংকিং আগে ছিল একটা, আর ছিল নাকি, আর ছিল মানে ডিজিটাল ব্যাংকিং। সো এটা আর দরকার নাই, ডিজিটাল ব্যাংকিং যদি আগে আগে নিয়ে থাকি। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে গ্রিন ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং এন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। এটাও লেস ইম্পর্টেন্ট, গ্রিন ব্যাংকিং এ সাস্টেনেবল, এটাও একটু দেখে যেতে পারেন আর কি, গ্রিন ব্যাংকিংটা কি, বাংলাদেশের গ্রিন ব্যাংকিং এর ভূমিকা কি, কোন কোন ক্ষেত্রে এটার ভূমিকা থাকতে পারে, কি কি সুবিধা আছে। এটা জাস্ট এক নজর দেখলেই আমি আশা করি আপনাদের এসে নিয়ে আমাদের মনে যে একটা ভয়ভীতি ছিল, এই 10-12টা এসে দেখার পরে টোটালি আমি নিশ্চিত মনে বলতে পারি যে এসে নিয়ে আপনার মনে যে খটকা ছিল, ভয় ছিল, এটা আর থাকবে না। ওকে, অ্যাসেট নিয়ে আমাদের মনে যে ভয়টা ছিল, সেই ভয়টা ইনশাল্লাহ পুরোপুরি কেটে যাবে। এই 10টা 12টার এসের বাহিরেও যদি কোনো এসে আসে, সেই এসেটা আমরা লিখতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওকে, এখন আমাদের শুধু একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে লেটার। এই লেটারটা আমরা কালকে, আমি লেটারের ইয়া করতে পারবো কিনা জানি না, চেষ্টা করব কালকে আমরা লেটারের উপর একটা স্পেশাল আলোচনা করতে, সবার সমন্বয়ে। তারপরে কিন্তু আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা বুধ বৃহস্পতিবার আমরা চিন্তা করছি যে অফিসে একটু লং টাইম স্টে করব, এবং সেটা স্টে করার পেছনে কারণ হচ্ছে শুক্রবারে যাদের পরীক্ষা, মানে 22 তারিখ যাদের পরীক্ষা, ওদের জন্য, সাথে আমরা উপকৃত হব সবাই মিলে।
পরবর্তী সপ্তাহে আমরা যারা থাকবো, আমরা যদি মনে হয় আমাদের গ্রুপ আলোচনা দরকার আছে, আমরা অনলাইনে আমরা জুমে আলোচনা করব। আর না হলে তো আমরা প্রতিদিন আমাদের সাথে কথা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে। সো আমরা সেই অনুযায়ী ইয়ে নিব। আমি আবারও বলছি, এখানে টেনশনের, হতাশার কোনো কারণ নাই। আমরা এখানে যারা আছি, আমাদের প্রিপারেশন মোর দেন, মানে আমাদের প্রিপারেশন বেটার দেন আদার্স। ঠিক আছে, যে যত ট্যালেন্টেড হোক, কিছু আছে আপনার এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, আলাদা ইস্যু। কিন্তু আমার মতো বা আমাদের মতো যারা আমজনতা আছি, আমাদের জন্য যে প্রিপারেশন আমরা নিচ্ছি, এরকম আমজনতা অসংখ্য আছে ব্যাংকে। তাদের চাইতে ইনশাল্লাহ আমরা খারাপ করব বলে আমি বিশ্বাস করি না। এখন আমার আলোচনা আজকে এখানে কমপ্লিট। আপনারা যারা আছেন, যদি আজকের আলোচনার উপরে কোনো কিছু বলার থাকে বলতে পারেন, তারপরে আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব। মিস্টার সোহেল ভাই, খোররম ভাই, পলাশ ভাই, কেউ যদি কোনো কোনো কথা থাকে বলতে পারেন। মহসিন সাহেব। ভাই থ্যাংক ইউ ভাই, অনেক বেনিফিশিয়াল ছিল আজকের সেশনটা। আমার কাছে মনে হয় যে 9টা যে এসে, এই 9টা এসে যদি কেউ রিডিং করে, কিছু পয়েন্ট যদি মনে রাখতে পারে, যে এসেই আসুক না কেন এটার সাথে তো কানেক্টেড থাকবে। রাইট, রাইট, সো একেবারে ওইটা লেখা যাবে ইনশাল্লাহ। 100%। ওকে, সোহেল ভাই। রিপন ভাই, খুব সুন্দর ক্লাস হয়েছে, খুবই সুন্দর ক্লাস হয়েছে। আমি পুরোটা ক্লাস খুব মনোযোগ সহকারে শুনলাম, খুব ভালো লাগছে। ওকে, মানে এটা খালি একবার শুয়ে থেকে এক চোখ বুলাইলেই কন্ট্রাক্ট এক আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রাইট। আর অলরেডি তো আপনি বলাই দিলেন আমাকে পলাশ মশহুরের এই ব্যাপারে হাফেজ, তারা অলরেডি হাফেজ জহির হয়ে গেছে। কালকে তারা আমাদের কোশ্চেন করবে, আমরা চেষ্টা করবো কিছু বলতে। সেটাই। পাশা ভাই কি বলতেছিলেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, কষ্ট করে রাত্রে আইসা আবার ইয়া করার জন্য ভালো, মানে এটা অনেক ইজি হয়ে যাচ্ছে আর কি আমাদের কাছে জিনিসগুলো। যাই হোক, পলাশ। থ্যাংক ইউ রিপন ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। মাই বস, মাই বস, বলেন। না আসলে আপনার ইনিশিয়েটিভটা চমৎকার, মন থেকে দোয়া আপনার জন্য। আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ ভাই। ঠিক আছে, পলাশ চন্দ্র ভাই। ভাই চট্টগ্রাম থেকে দোয়া থাকলো। চট্টগ্রাম থেকে ভাই দোয়া। কনফিডেন্স বাড়তে দিয়ে সিলেক্ট করবে, এসআইলে সিলেক্ট করবে, এই কনফিডেন্সটা বাড়তে ভাই। ইনশাল্লাহ। তারপরে রাইসুর রহমান চট্টগ্রাম থেকে ভাই এখন চট্টগ্রাম থেকে অসংখ্য দোয়া থাকলো ভাইয়া, অনেক এ- উপকৃত হইলাম ভাইয়া। এখন এটা কি সুন্দরবন কুরিয়ারে পাঠাইবা নাকি মানে কন্টিনেন্টালে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোনোটাই পাঠিয়ে 22 দিব তারিখে ভাইয়া। ফিজিক্যাল দিব, 22 তারিখে ফিজিক্যালি দিব ভাই। ও আচ্ছা। ভাই রাইসুর হচ্ছে সব সময় হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি আমার নামের পাশে ইনশাআল্লাহ বসাইতে পারেন নিকনেম। রাইসুর রহমান ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আজিজ ভাই তো ঘুমাই গেছেন। রহমত ভাই কি সজাগ আছে নাকি ঘুমাই গেছে? ভাই ঘুমাইতে আর দেন কই ভাই, আমার ফোনে এত সুন্দর ক্লাস করেন, যদি ঘুমায় জায়গা তাইলে হইব? একটু ক্লাস শুরুর আগে আমাদের যে টেনশন দিচ্ছেন 40% ভাইবা তো ফেল করছে, এই টেনশনে তো দুদিন কই তারপরে। যাই হোক, শুনেন ভাই, বলেন। এখন এখন আমি বুঝে গেছি ভাই, আমরা সবাই সুস্থ থাকি, সুস্থ থাকলে পরীক্ষা ভালো হবে। আমার নিয়ে আর পচায়েন না, বুঝছেন? না ঠিক আছে, আমি হ্যাঁ একটা কথা রহমত বলি। ভাই, ঠিক আছে, অফিস গুলো সব মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ সেটাই। হ্যাঁ? স্পেশালি একটা মনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তবে সোহেল ভাই আমি রিকোয়েস্ট করব, ঠিক আছে সোহেল ভাই, ওই যে মানে প্রিডিকেট অফেন্স যেন কোনোটা মিস না হয়, ঠিক আছে, সবগুলি যেন না লিখে। না, এটা আমাকে না, আমাকে না, এটা রহমত ভাই করে ও দিবে। আচ্ছা, রহমত ভাই রে, ঠিক আছে। হ্যাঁ, কোন রকম কিন্তু শোষণ করা যাবে না, সাবধান কিন্তু। ঠিক আছে, হ্যাঁ মাথায় রেখে। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি নাকি? ইনশাল্লাহ খুব জি ভালো ছিল। ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া। আমি থ্যাংক ইউ আপনার ভাই, থ্যাংক ইউ। আপনার স্টুডেন্টদের আল্লাহ দেখলাম হাফেজ। না, ছোট ভাই, আপনার ছোট ভাই কই? আজকে আপনার ছোট ভাই নাই। ছোট ভাই, ছোট ভাইও নাই, আর ছোট একজন ভাই ছোট অবস্থা নতুন হয়েও নাই। নজরুল। ওরা কালকে আসলে ভাইবা তো সেই প্রিপারেশন নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভাইবার তো প্রিপারেশন লাগে না ভাই, ভাইবার হইলো সাহস। না সেই সে সে সাহসটা নিচ্ছে, বুঝো নাই, ও দম নিচ্ছে আর কি। সেটাই। হাজি মহসেন আমি ভালো আছো? আসলে অন্য জি হিসাব, ভাই, মানে আলহামদুলিল্লাহ। পলাশের হিসাবটা আলাদা, ও হচ্ছে দুমদারাক, একদম একদম ও একদম। শোনেন, পলাশ হচ্ছে মানে একেবারে পুরো উড়া ধরা, দৌড়া দৌড়া, ধুমধা হ্যাঁ। রাখা। হ্যাঁ, ফুল উড়া ধরা, আই লাইক দিস।
তো ঠিক আছে, যাই হোক, এই ফাঁকে আমরা আজিজ ভাইয়ের ঘুমের শব্দ শুনে দিলাম। আমার আচ্ছা কাছে কিন্তু রেকর্ড আছে, আজিজ ভাই যেন অস্বীকার না করে। রেকর্ডেড।